শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল হোতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদী হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করা সন্ত্রাসী দায়ের স্বীকারে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। অবশেষে আর বাঁচতে পারবে না মির্জা আব্বাস। হাদীকে মারতে 127 কোটি টাকা দেন খুনিদের। গুঞ্জনটা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ওসমান হাদী হত্যাকাণ্ডের পেছনে মির্জা আব্বাসের নামটি জড়িয়ে পড়েছে। একে একে এবার সব ঢোলের বিড়াল সামনে আসতে চলেছে। ওসমান হাদীকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে, সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদীকে শেষ করার সেই মিশনে। 27 কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদীর খুনের 27 কোটি টাকার লেনদেন। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদীকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। ঢাকা ৮ আসন। এই আসনটি নিয়ে মির্জা আব্বাসের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ ও জনপ্রিয় নেতা শরীফ ওসমান হাদী। হাদী এই আসনের নির্বাচনে শক্ত প্রস্তুতি নিয়েছিলেন। মির্জা আব্বাসের জন্য তিনি ছিলেন এক বিশাল ভয়ের কারণ। ওসমান হাদীর মৃত্যুর 1 সপ্তাহ পর বেরিয়ে এলো এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। হাদী খুন তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ এমন এক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে যারা শুটার ফয়সাল ও তার সহযোগীকে ভারতে পালানোর সবথেকে বড় সহায়তা করেছে। সন্দেহভাজন সে নেটওয়ার্কের মূলে রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পি। ফয়সালকে পালানোর এ কাজে তাইজুলকে সহযোগিতা করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। তদন্তে জানা যায়, ফয়সাল ও আলমগীর ঢাকায় একাধিক যানবাহন পরিবর্তন করে রাতেই সীমান্তে পৌঁছান এবং স্থানীয় দালাল ফিলিপস নালের মাধ্যমে সীমান্ত পারাপার হয়। ঘটনার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে ফিলিপের সাথে যোগাযোগ করতে বলেন এবং পরে আমিনুল ফিলিপকে 5,000 টাকা পাঠিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা করেন। পুলিশের অভিযান শেষে ফিলিপের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেফতারকৃত আমিনুলকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে বাপ্পি এখনও ধরাছোঁয়ার বাইরে। সূত্র বলছে তিনি আগে থেকেই ভারতে পালিয়ে আছেন। তদন্তে পাওয়া তথ্যে জানা যায়, হাদীকে গুলি করার পরপরই ভারতে অবস্থানরত তাইজুল ইসলাম চৌধুরী তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে ফোন করে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানোর ব্যবস্থা নিতে বলেন। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের জন্য স্থানীয় দালালের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় অর্থ পাঠানোর নির্দেশনাও তিনি দেন। ডিবি সূত্রের দাবি, ফয়সাল ও আলমগীরকে পালিয়ে যাওয়ার পুরো পরিকল্পনাটি আগে থেকেই করা ছিল এবং এর নেপথ্যে সক্রিয়ভাবে সমন্বয় করেন তাইজুল ইসলাম চৌধুরী। তথ্য প্রযুক্তির সহায়তায় কল রেকর্ড ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জানায়, পলাতক তাইজুল ইসলাম চৌধুরীকে গ্রেফতারের জন্য আইনগত প্রক্রিয়ার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কাণ্ড ও পলায়নের সহায়তাকারীদের পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তাইজুল ইসলাম চৌধুরী মিরপুর পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মিরপুর এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একসময় ঝুট বাপ্পি, পরে পল্লবীর জমিদার নামে পরিচিতি পান। রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণ মামলার চার্জশিটভুক্ত আসামি এই বাপ্পি। পরিবহনে চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টের ঝুট কাপড়, ডিশ, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়কে অস্থায়ী বাজার ও দোকান বসিয়ে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। চলাফেরা করতেন বিলাসবহুল গাড়িতে। সামনে পেছনে থাকত মোটরসাইকেল, প্রাইভেট কারের বহর। ঢাকার কর অঞ্চল 3-এর সার্কেল 49-এর নিবন্ধিত করদাতা ছিলেন বাপ্পি। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের হলফনামার তথ্য বলছে, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় মিল্ক ভিটা রোডে 700 বর্গফুটের সেমিপাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন বাপ্পি। 9.5 কাঠা আবাসিক প্লটের ওপর নির্মিত সেই টিনশেড বাড়িটি এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে 3 তলা ভবন, নাম চৌধুরী ভিলা।
হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ি না থাকলেও পরে ব্যবহার করেছিলেন হ্যারিয়ার জিপ। এছাড়া আরও 3টি গাড়ি ছিল তার। এগুলো ব্যবহার করতেন পরিবারের সদস্যরা। স্মার্ট ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক ছিলেন তিনি। এছাড়া 50 বিঘা জমির ওপর বাগেরহাটের মোরেলগঞ্জে মেসার্স চৌধুরী অ্যান্ড কান ব্রিক্স নামে অটো ব্রিক ফিল করেছেন বাপ্পি। রাজধানী ও মোরেলগঞ্জে আছে বিস্তর সম্পদ। বাগেরহাট জেলা প্রশাসনের তালিকাভুক্ত 27টি ইটভাটার মধ্যে মেসার্স চৌধুরী অ্যান্ড কান ব্রিক্স নামে অটো ব্রিক ফিল্ডটির মালিকানায় আছেন বাপ্পি। প্রায় 50 বিঘা জমির ওপর এ ইটভাটার কার্যক্রম শুরু হয় 2018 সালে। অনুসন্ধানে জানা যায়, জন্ম নিবন্ধন, নির্বাচনী হলফনামা, আয়কর নথিতে বাপ্পি তার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি উল্লেখ করলেও ইটভাটার লাইসেন্সের আবেদনে নিজের নাম তাইজুল ইসলাম বাপ্পি উল্লেখ করেছেন। জেলা প্রশাসনের নথি থেকে জানা যায়, লাইসেন্সের আবেদনে ঢাকা ও বাগেরহাটের 2টি ঠিকানা ব্যবহার করেছিলেন বাপ্পি। বাগেরহাটের ঠিকানা হিসেবে মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারের পশুর বুনিয়া গ্রাম এবং ঢাকার ঠিকানা হিসেবে মিরপুর 7 নম্বর সেকশনের 4 নম্বর সড়কের 639 নম্বর বাড়ির তথ্য উল্লেখ করেছিলেন। আয়কর নথিতে তার এ ব্যবসার তথ্য উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, বাপ্পির শ্বশুর বাড়ি পশুর বুনিয়া। শ্বশুরের নাম কামরুজ্জামান খান। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের কাউন্সিলর। তার তত্ত্বাবধানেই ইটভাটা পরিচালিত হয়। বাপ্পির গ্রামের বাড়িও মোরেলগঞ্জের শাকিন ভাঙা গ্রামে। সেখানেও 40 বিঘার বেশি জমি আছে তার। 6 নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকা টহলে নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন বাপ্পি। নাম ছিল জার্সি বাহিনী। এই বাহিনী ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসা, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে চাঁদাবাজি, ফুটপাথে অস্থায়ী বাজার ও দোকানের চাঁদা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এমনকি রূপনগরের ঝিলপাড় বস্তির নিয়ন্ত্রক ছিলেন বাপ্পি। 1973 সালে রূপনগর থানার পেছনের ঝিলের 20 একর জমি অধিগ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেখানে গড়ে ওঠে ঝিলপাড় বস্তি। রূপনগর আবাসিক এলাকার ট ব্লকের মাঝামাঝি অবস্থিত এই বস্তি। শিয়ালবাড়ি ও আরামবাগ 2টি অংশ। গৃহায়ন কর্তৃপক্ষ অধিগ্রহণের পর থেকেই স্থানীয়রা সেখানে ময়লা ফেলতে শুরু করে। কাঠের পাটাদান দিয়ে বস্তি ঘর গড়ে তুলতে থাকে। 2000 সালে পুরো জমি বস্তিতে ভরে যায়। প্রায় 8000 ঘর তোলা হয়। টিনের দোতলা ঘরও আছে সেখানে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঝিলপাড় বস্তির নিয়ন্ত্রণও হাত বদল হয়। জাতীয় পার্টি বিএনপি যুবদলের হাত ঘুরে 2009 সালে বস্তিটির নিয়ন্ত্রণে নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী রজ্জব হোসেন। 2020 সালে কাউন্সিলর নির্বাচিত হলে ঝিলপাড় বস্তির নিয়ন্ত্রণে নেন বাপ্পি। বস্তির ভেতরে প্লাস্টিকের পাইপ দিয়ে দেওয়া হয়েছে গ্যাস সংযোগ। অবৈধ হলেও এই পানি, গ্যাস, বিদ্যুতের সংযোগ দিয়ে প্রতিটি ঘর থেকে নেওয়া হতো 2000 টাকা, আর ভাড়া বাবদ নেওয়া হতো আরও 2000 টাকা। 2020 সালের 28 জুলাই রাতে কালশি কবরস্থানের কাছ থেকে রফিকুল ও শহীদুল নামে দুজনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। তাদের কাছ থেকে 2টি পিস্তল, 4টি গুলি ও ওজন মাপার একটি যন্ত্র উদ্ধার করা হয়। ওজন মাপার যন্ত্র নিয়ে সন্দেহ হয় পুলিশের। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়ণ ইউনিটকে। পরীক্ষার সময় ঘটে বিস্ফোরণ। এতে আহত হন 4 পুলিশ সদস্য ও 1 পরিচ্ছন্ন কর্মচারী। দীর্ঘ তদন্ত শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট 2022 সালের 29 নভেম্বর চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট দেয়। এতে বাপ্পি সহ 12 জনকে অভিযুক্ত করা হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন ড. ফখরুদ্দিন আহমেদ। এ সময় দলছিরুদের নিয়ে নতুন দল গড়ে তোলেন সাংবাদিক রাজনীতিবিদ ফেরদৌস আহমেদ কুরেশি। প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি নামে ওই দলে যোগ দেন বাপ্পির বাবা নজরুল ইসলাম চৌধুরী। মিরপুর পল্লবীতে ঝুট মন্টু হিসেবে পরিচিত ছিলেন তিনি। পিডিপির প্রার্থী হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবার কথা ছিল তার, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেসবের কিছুই হয়নি। পিডিপিতে যোগ দেওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন মন্টু। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে আবারও আওয়ামী লীগে ফেরেন। 2009 সালের 26 মে মিরপুর 11 নম্বর সেকশনের নান্নু মার্কেটের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী জামিল গ্রুপের গুলিতে নিহত হন মন্টু। এরপরই পল্লবীর আন্ডারওয়ার্ল্ড রাজনীতিতে সক্রিয় হন বাপ্পি।